আচ্ছা, প্রথমে স্যারের পরিচয়টা তোমরা সবাই জানো, ঠিক আছে? স্যারের পরিচয়টা তোমাদের দিলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ। এই চ্যাপ্টারটা করা হয়েছে আমাদের। আচ্ছা, তো এই চ্যাপ্টার তো আমরা অলরেডি শেষ হয়ে গেছে আমাদের। তো আমরা আজকে এটা কততম অধ্যায়? 12তম অধ্যায়। আমরা এই অধ্যায়ের আজকে একটা এই যেহেতু এই অধ্যায়টা আমাদের শেষ, হ্যাঁ, এই অধ্যায়টা বা এই কাজগুলো আমাদের বাস্তব জীবনে কি কাজে লাগে সেটা একটা প্রয়োগ আমরা দেখব। আমরা সবসময় একটা প্রশ্ন মাঝে মাঝে তোমরা করো যে স্যার এত অঙ্ক করে কি হবে, হ্যাঁ স্যার এগুলো কী কাজে লাগে, এরকম বলো না মাঝে মাঝে? অনেক স্টুডেন্ট বলে স্যার এই যে বীজগণিত করতেছেন, সমীকরণ করতেছেন, সেট ফাংশন করতেছেন, হ্যাঁ পরিসংখ্যান করতেছেন, এগুলো করে আমাদের কী কাজে লাগবে? তো এটা আসলে আমাদের অনেক বেশি কাজে লাগে, যেটা আমাদের হয়তো সবসময় দেখানোর সুযোগ হয় না। তো আমরা আজকে চেষ্টা করবো এটা দেখানোর জন্য, ঠিক আছে? তো দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ আমাদের কী কাজে লাগে এটা একটু আমরা আজকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ এটারে এই যে আমরা যে সমীকরণ সমাধান করেছিলাম, কয়টা পদ্ধতি করছিলাম মনে আছে? কয়টা? কেউ কি বলতে পারবা চারটা কি কি? আমার কাছে আরেকটা মাইক্রোফোন আছে, কেউ যদি দাঁড়ায় বলতে চাও বলতে পারবা। আমরা যে সমীকরণ দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ করেছিলাম সেখানে আমরা কয়টা পদ্ধতিতে সমাধান করেছিলাম? চারটে। আচ্ছা, একটু বলো তো চারটা পদ্ধতি কী কী? বারোতম অধ্যায় দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ আমরা চারটা সমীকরণ করেছিলাম। প্রতিস্থাপন পদ্ধতি, আর্গুণন পদ্ধতি, আর্গুণ পদ্ধতি, আরেকটা হচ্ছে লেখক পরিচিতি, লেখচিত্র, আরেকটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু হয়তো অনেক দিন আগে করেছিলাম, খেয়াল না হয়তো সবার অনেক, আমরা একটা রিভিশন দিই। হ্যাঁ, আমরা দেখো প্রথম পদ্ধতিটা কী ছিল সবাই একটু বলো তো? পরিশ্রম পদ্ধতি। তারপরে কি ছিল? অপনয়ন পদ্ধতি। মনে আছে? মনে পড়তেছে? এরপরে এ পদ্ধতি। তারপরে আমরা মোট চারভাবে চারটা ভিন্ন পদ্ধতিতে আমরা সমীকরণ সমাধান করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে এটার একটা বাস্তব প্রয়োগ দেখব। দেখো আমরা দোকানে জিনিসপত্র কেনার ক্ষেত্রে সমীকরণের প্রয়োগ। দেখো এখানে ছবিতে কি দেখা যাচ্ছে? যে একজন দোকানদার খুব বসে আছে, চিন্তা করতেছে, হ্যাঁ, মাথায় হাত দিয়ে, যে সে তার দোকানের জন্য কিছু খাতা কলম কিনবে আর কি। হ্যাঁ, তার দোকানটা কিসের দোকান? খাতা কলমের দোকান। সে খাতা কলম বিক্রি করে, হ্যাঁ, লাইব্রেরি বা স্টেশনারি দোকান যেটাকে বলে। এখন উনি চিন্তা করেন ওনার কিছু খাতা কলম লাগবে, ঠিক আছে? এখন এই যে ওনার কিছু সমস্যা তৈরি হবে এখানে, ওনার সমস্যাগুলো আমরা কীভাবেই এই সমীকরণ প্রয়োগ করে সমাধান করতে পারি সেই বিষয়টা আজকে আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে আমি একটা ভিডিও তৈরি করছি, তোমরা একটু ভিডিওটা দেখো আগে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আমি 12,000 টাকা নিয়ে বাজারে এসেছি আমার দোকানের জন্য কিছু খাতা কলম কিনতে। আচ্ছা, এটা ধরো একজন লোক, উনি আমাকে ফোন করছিল আজকে সকালবেলা, ফোন করবে স্যার আমি তো বাজারে আসছিলাম 12,000 টাকা নিয়ে কিছু খাতা কলম কেনার জন্য, ঠিক আছে? তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে সমস্যাটা কী? এটা তো ভালো, খাতা কলম কিনবে। এখন উনি বললো, উনি কিছু সমস্যা বলছে আমাকে, আমি তোমাদের সাথে একটু শেয়ার করি বিষয়গুলো। সেটা হলো উনি যে বাজারে গেল, উনি বাজারে গেছে 12,000 টাকা নিয়ে। কয় টাকা নিয়ে? 12,000 টাকা নিয়ে। এখন ওনার দোকানে যে বিষয়টা উনি বললো যে ওনার খাতার চেয়ে কলম বেশি বিক্রি হয়। কি বেশি বিক্রি হয়? কলম বেশি বিক্রি হয়। যদি খাতার 2টা বিক্রি হয়, কলম 4টা বিক্রি হয়, কলম দ্বিগুণ বিক্রি হয়। বুঝতে পেরেছো সবাই? খাতা যা বিক্রি হয় কলম তার চেয়ে কি দ্বিগুণ, কলম বেশি বিক্রি হয়, ডাবল বিক্রি হয়। এখন উনি বললো স্যার আমি তো 12,000 টাকা নিয়ে আসছি, এখন আমি স্যার কয়টা খাতার কয়টা কলম কিনতে পারি 12,000 টাকা দিয়ে, ঠিক আছে? তো তখন আমি ওনাকে বলেছিলাম যে আমার স্টুডেন্ট এটা করতে পারবে, যেহেতু আমি একটু ব্যস্ত থাকি, আমার স্টুডেন্টরা করতে পারবে এটা। তো এই জন্য আমি তোমাদের কাছে এটা নিয়ে আসছি, সমস্যাটা তোমরা এটা আমাকে করে দিবে। তো আমি ওনার সাথে আর কথা বলে আরও যেটা জানতে পারলাম যে একটা খাতার মূল্য 50 টাকা আর একটা কলমের মূল্য কয় টাকা? 5 টাকা। তো এখন ওনার যে বিষয়টা সেটা হলো 12,000 টাকা নিয়ে উনি বাজারে গেল খাতা এবং কলম কিনবে। খাতার দাম কত টাকা? আর কলমের দাম কয় টাকা?
বিষয়টা হলো ওনার চাহিদা হলো যে উনি যে কয়টা খাতা কিনবে তার চেয়ে ডাবল উনি কলম কিনবে। বুঝতে পেরেছ? কলমের সঙ্গে কি হতে হবে? ডাবল হতে হবে, দ্বিগুণ হতে হবে, ডাবল বা দ্বিগুণ হতে হবে। ঠিক আছে? তো আমরা একটু ভাবি যেটা কি করা যায়, কীভাবে এটা করা যায়। মানে আমাদের কাজ হলো কি, এখন খাতার সংখ্যা বের করতে হবে, কলমের সংখ্যা বের করতে হবে। মানে ওনাকে আমাকে এই তথ্য দিতে হবে যে আপনি এতগুলো খাতা কিনেন এবং এতগুলো কলম কিনেন। ঠিক আছে? উনি কিন্তু অপেক্ষা করতেছে আমাদের জন্য যে আমরা সমাধান করে ওনাকে একটা তথ্য দিলে, যে আমরা যখন বলবো যে ঠিক আছে আপনি এতগুলো খাতা এতগুলো কলম কিনেন, তখন উনি কিনবে। এখন এটা কি আমরা পারবো বের করতে যে উনি এই টাকার মধ্যে কয়টা কলম এবং কয়টা খাতা কিনতে পারবে? পারবো? আচ্ছা, তো চলো আমরা তাহলে এই সমীকরণের মাধ্যমে আমরা কি করি? বাস্তব সমস্যার সমাধান করি। আচ্ছা, তাহলে আমরা সবাই একটু ভাবি। আমি গতকাল রাতে অনেক ভাবছিলাম যে তোমাদের ক্লাসটা কীভাবে করা যায়। এই একটা ছবি নিয়ে আসলাম, যা মানে আসলে চিন্তা না করলে, গভীর চিন্তা না করলে কোনো কিছু সমাধান হয় না। যেমন তোমাদের ক্লাসটা কীভাবে করবো এটা নিয়ে আমি অনেকক্ষণ চিন্তা করছিলাম। এটা একটা ছবি নিয়ে তোমরা এরকম ভাবো যে আসলে যে লোকটা বাজারে গিয়ে আমাকে ফোন করলো যে স্যার আমি কয়টা খাতা কয়টা কলম কিনবো, তো তাকে তো আমরা বলতে হবে যে ঠিক আছে আপনি এতগুলো খাতা কিনেন আর এতগুলো কলম কিনেন। উনি কিন্তু বারবার বলে দিচ্ছে আমাকে যে স্যার আমার খাতা যতগুলো হবে কলম যেন তার ডাবল হয়। ঠিক আছে? তাহলে তোমরা একটু চিন্তা করে কিছু করা যাবে, বলা যাবে? তাহলে একটু ভাবো। ঠিক আছে? ভাবো তো, দেখো তো একটু কেউ কিছু করতে পারো কিনা যে এটা কীভাবে সমাধান করা যায়, কীভাবে সমাধান করা যায় এটা। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, সেটা হলো আমরা এটা কিভাবে শুরু করতে পারি একটু বলো তো। মানে কোনো ধারণা আছে যে আমরা কি? আচ্ছা, তার আগে আমরা প্রথমে যেটা করবো সেটা হলো, যেহেতু আমাদের বের করতে হবে কি খাতার সংখ্যা, তোমরা কিন্তু মনে রাখতে হবে আমাদের কি বের করতে হবে কি খাতার সংখ্যা, আর বের করতে হবে কি কলমের সংখ্যা। আমাকে ওনাকে বলতে হবে যে ভাই আপনি এতগুলো খাতা নিয়ে আসেন, বা 100টা বা 50টা বা 70টা বা 80টা খাতা কিনেন, আর তার ডাবল কি কলম কিনে নিয়েছে। ওই সংখ্যাটা আমাকে বের করতে হবে, মানে খাতার সংখ্যা বা কলমের সংখ্যা বের করতে হবে। তো যেহেতু আমাকে খাতার সংখ্যা বা কলমের সংখ্যা বের করতে হবে, তা আমরা প্রথমে যেটা করব সেটা হলো খাতার সংখ্যা ধরে নিব। আমরা তো খাতার সংখ্যা জানি না, জানি? আমরা কি জানি যে কয়টা খাতা আসলে কিনতে হবে? জানি না। তো আমরা ধরে নিলাম এক্স, যেটা আমরা সবসময় করি যে খাতার সংখ্যা কি। তাহলে আমরা খাতার সংখ্যা কী নিলাম? খাতার সংখ্যা আমরা এক্স নিলাম। তাহলে কলমের সংখ্যা ধরতে হবে না? তাহলে কলমের সংখ্যা আমরা ওয়াই ধরে নিব। কি ধরে নিব? আমরা নর্মালি যে সমীকরণগুলো করি সব এক্স ওয়াই দিয়ে করি, এক্স ওয়াই চলক ব্যবহার করি, তাই না? তো আমরা কি খাতার সঙ্গে কি ধরে নিলাম? এক ধরে নিলাম, আর কলমের সঙ্গে কি ধরে নিলাম? ওয়াই ধরে নিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হবে সমীকরণ তৈরি করা। আমি কিন্তু এটা বুঝতে পারছি যে সমীকরণ তৈরি করা হয়ে গেলে এখানে অন্তত আমার মনে হয় প্রায় সকল শিক্ষার্থীরা সমাধান করে বের করতে হবে এক্স ওয়াইয়ের মান, কারণ আমরা অনেক বেশি অভ্যস্ত এক্স ওয়াইয়ের মান বের করতে, তাই না? এখন আমাদের কাজ হলো একটা সমীকরণ তৈরি করা। যদি আমরা দুইটা সমীকরণ তৈরি করতে পারি, তাহলে আমরা দুইটা সমীকরণ সমাধান করে, সেটা হোক প্রতিস্থাপন পদ্ধতিতে হোক, অপনয়ন পদ্ধতি হোক, আর্গন পদ্ধতি, অথবা আমরা কিন্তু চাইলে সমাধান করতে পারবো। তাহলে আমরা খাতার সংখ্যা কী ধরে নিলাম? এক্স, আর কলমের সংখ্যা ওয়াই। আচ্ছা, এখন খাতার সংখ্যা যেহেতু আমি এক্স ধরে নিছি, তাহলে তোমরা কি বলতে পারবা যে খাতার দাম কত হবে? মানে একটা খাতার দাম কত হবে? কত হবে? এখানে একটা খাতার দাম কয় টাকা? একটা খাতার দাম। তাহলে আমাদের খাতা কয়টা? এক্সটি খাতা না? তাহলে এক্সটি খাতার দাম কত হবে কেউ বলতে পারবা? একটু দাও তোর এটা। তাহলে একটা খাতার দাম যদি 50 টাকা হয়, তাহলে এক্সটি খাতার দাম কত হবে? 50x। সবাই বুঝতে পেরেছ? মানে জাস্ট এক্স গুণ করে দিলে হবে। তোমরা যেরকম হিসাব করো না যে একটা খাতার দাম 50 টাকা, তাহলে 4টা খাতার দাম কত হবে? 4 গুণ করে দাও না? আবার একটি খাতার দাম 50 টাকা, 10টি খাতার দাম 10 কী করে দাও? গুণ করে দাও। ঠিক এইরকম একটা খাতার দাম যদি 50 টাকা হয়, এক্সটি খাতার দাম কত হবে? 50x টাকা। সহজ হিসাব। তাহলে আমরা খাতার দাম বের করে ফেললাম। কত দেখা যায় পিছন থেকে? তাহলে খাতার দাম আমরা, আচ্ছা এটা 50x হবে, এটা হয়তো প্রিন্টিংয়ে ভুল আসছে। হ্যাঁ, 50x হবে। আচ্ছা, তাহলে একটি কলমের দাম কয় টাকা? 5 টাকা। তাহলে ওয়াইটি কলমের দাম কত হবে? 5y টাকা। যেহেতু একটা কলমের দাম ওয়াই টাকা, তাহলে আমাদের ওয়াইটি খাতার দাম হবে 5y টাকা। দেখো একটু ভুল ছিল, এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ,
তাহলে আমাদের খাতার দাম, তুমি বসো, তাহলে আমাদের খাতার দাম হলো 50x আর কলমের দাম হলো 5y। তাহলে মোট দাম কত হবে? যেহেতু আমাদের মোট হিসাব করবো, মোট দামটা কত হবে বলতে পারবে কেউ? হ্যাঁ, মোট দাম 12,000, সেটা ঠিক আছে, কিন্তু আমরা তো এখন চলক হিসাব করতেছি। এইটা যদি আমি চলক দিয়ে যদি হিসাব করি তাহলে মোট দাম কত হবে? গুড, 50x প্লাস 5y। কারণ আমরা মোট দাম মানে কী করবো, আমরা এই খাতার দাম আর কলমের দাম যোগ করে দিব। তাহলে মোট দাম কত হবে? দেখো আমি লিখে পেয়েছি, খাতা ও কলমের মোট দাম হলো 50x প্লাস 5y। সবাই বুঝতে পেরেছি? কিন্তু আমরা এটাও জানি যে মোট দাম হলো 12,000 টাকা, কিন্তু উনি 12,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল। তাহলে মোট দাম কত টাকা? 12,000 টাকা। আর আমরা চলকের মাধ্যমে বের করছি মোট দাম হলো 50x প্লাস 5y। তাইলে আমরা পেয়ে গেলাম যে খাতা ও কলমের মোট দাম হলো 50x প্লাস 5y, আর খাতা ও কলমের মোট দাম হলো 12,000 টাকা। দুইটাই কিন্তু মোট দাম, তাই না? উপরেরটা কিন্তু খাতা ও কলমের মোট দাম, আবার নিচেরটা কিন্তু খাতা ও কলমের মোট দাম। দুইটাই তো সমান, তাই না? দুইটাই তো সমান। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই 50x প্লাস 5y ইকুয়াল 12,000। লিখতে পারি কি না? দেখো অলরেডি আমরা একটা সমীকরণ বের করে ফেলছি, বের হয়ে গেছে না একটা সমীকরণ। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিতে পারি। 1 নং সমীকরণ, এটাকে একটা সমীকরণ দিলাম। বুঝতে পেরেছো সবাই? এবার আমাদের কাছে আরেকটা সমীকরণ তৈরি করে, তখন আমরা কি করতে পারি? যে সমীকরণ সমাধান করে ফেলতে পারি, সমাধান করে x এবং y এর মান বের করতে পারি। এখন আরেকটা সমীকরণ আমরা কীভাবে বের করতে পারি? কেউ কোনো ধারণা দিতে পারবা? বলো তো। কীভাবে ধারণা দিতে পারি? y equal 2x। y equal 2x। কীভাবে y equal 2x লিখতে পারি? স্যার যেহেতু মানে কলমের দামটা খাতার দামের চেয়ে সংখ্যা, কলমের সংখ্যা, কলমের সংখ্যাটা খাতার সংখ্যার চেয়ে দ্বিগুণ, সেহেতু আমরা একটা হাততালি দাও। এখানে বিষয়টা হলো, যেহেতু আমরা জানি যে কলমের সংখ্যাটা খাতার সংখ্যার চেয়ে কি কলমের সংখ্যাটা দ্বিগুণ হবে, এই জন্য ও বলছে যে y equal 2x। তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে আমরা কি এটাই লিখতে পারি y equal x লিখতে পারি? সম্ভব? সম্ভব না, কারণ আমরা জানি y হলো কি কলমের সংখ্যা আর x হলো, দুটা কি সমান? কারণ উনি বারবার বলে দিচ্ছে স্যার কলমের সংখ্যা ডাবল হবে, বারবার করে বলে দিচ্ছে কলমের সংখ্যা কী হবে? ডাবল হবে। আমি যখন বললাম যে আমার স্টুডেন্টরাই করতে পারবে, ওরা বলছে স্যার ওদেরকে বারবার বলে দিবেন আমার কলমের সংখ্যা কিন্তু ডাবল যেন হয়, দ্বিগুণ যেন হয়। তার মানে এটা কি পসিবল? y equal x পসিবল? পসিবল না। তার মানে কলমের সংখ্যা খাতার সংখ্যা কী হবে? দ্বিগুণ হবে। দেখেন আমি 2 গুণ করে দিচ্ছি। এটা কিসের সংখ্যা? কলমের সংখ্যা। এটা আর এটা দ্বিগুণ। তার মানে আমরা বলতে পারি কলমের সংখ্যা খাতার সংখ্যা দ্বিগুণ। বুঝতে পেরেছ? তাহলে এটাকে আমরা 2 নং দিতে পারি? দিতে পারি। দেখো আমরা এটা 2 নং সমীকরণ দিয়ে দিলাম। তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম 2টা সমীকরণ। দেখো আমি যদি দেখাচ্ছি, আমরা প্রথম সমীকরণ পেয়ে গেলাম আর 2টা সমীকরণ পেয়ে গেলাম। কয়টা সমীকরণ পেলাম? 2টা সমীকরণ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাকে তোমরা একটু 2টা সমীকরণ সমাধান করে দাও। একটু সবাই খাতা কলম নাও। আমি যে দোকানদারকে বললাম যে ভাই এটা তো আমার স্টুডেন্টে পারবে, এখন আসলে দেখি যে আমার স্টুডেন্ট আসলে পারে কিনা। ঠিক আছে? যে আসলে এই 2টা সমীকরণ সমাধান আমার স্টুডেন্টটা করতে পারে কিনা। আমাদের কাজ হলো কি বের করা? x এবং y এর মান বের করা, মানে খাতার সংখ্যা এবং কলমের সংখ্যা বের করে। সবাই একটু দেখো করতে পারো কিনা। ক্যামেরা দেখা যাচ্ছে আপনাদের। সাগর আপনি একটু এই পাশ দিয়ে চলে আসে। করতেছে সবাই?
তাহলে আমি দেখি একটু দ্রুত করে দাও সমাধানটা, মানে এক্স এবং ওয়াই এর মান বের করবো। দেখো এখানে কয়টা সমীকরণ আছে? দুইটা সমীকরণ। আমি একটু তোমাদের হেল্প করতে পারি, হ্যাঁ? হেল্প করা লাগবে না পারবা? পারবা? ঠিক আছে, করো তাহলে। করছো? হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু এক্স। না, বিষয়টা হচ্ছে এরকম। দেখো একটা ভালো প্রশ্ন করছে স্যার, কলমের সাথে যেন 2 গুণ হওয়ার কথা। দেখো আমি এই প্রশ্নটা আশা করছিলাম। আমি 2 গুণ করছি কার সাথে? খাতার সংখ্যার সাথে। কিন্তু ওর প্রশ্ন স্যার কলম না দ্বিগুণ, কলমের সাথে 2 গুণ হওয়ার কথা ছিল। এটা ভালো প্রশ্ন করছে এটা। দেখো বিষয়টা হলো, আমি যদি আবার একটু পিছনে যাই, দেখো আমি যেটা বলেছিলাম তোমাদের, আমি কি ওয়াই ইকুয়াল এক্স লিখতে পারি খাতার সঙ্গে কলমের সঙ্গে সমান? কোনটা বেশি এখানে বলো তো? না না, আমি বলছি কি ওয়াইয়ের মান বেশি না এক্সের মান বেশি? একটু একটু ফ্যানটা বন্ধ করে দাও তো, ফ্যানগুলো বন্ধ করে দাও তো। সামনে 2টা বন্ধ করলে হবে, ফ্যানগুলো বন্ধ করে দাও। দেখো আমি বলেছিলাম যে এখানে ওয়াই সংখ্যা বেশি না এক্সের সংখ্যা বেশি? ওয়াইটা খাতা, ওয়াইটা হলো কলমের সংখ্যা বেশি না? তার মানে কলমের মানটা বড়, খাতার মানটা কি ছোট। সমান করতে হলে কি 2 গুণ করবে কার সাথে? ছোটোটার সাথে না বড়টার সাথে? ছোটোটার সাথে। এই জন্য আমি ছোটোটার সাথে গুণ করছি। বুঝতে পারছো? আর আরেকটা বিষয় হলো, দেখো এইটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো এখানে দেখো আমি বলি একটু খেয়াল করে যে এটা কি খাতার সংখ্যা, কলমের সংখ্যা খাতার সংখ্যা দ্বিগুণ, কলমের সংখ্যা খাতার সংখ্যা দ্বিগুণ। এই জন্য 2টা ছোটো মানের সাথে গুণেছে। বুঝতে পেরেছ? তাহলে কেউ কি পারছো? আচ্ছা, তাহলে একটু আমরা দেখি সমাধানটা। দেখো এখানে রাবেয়াটা সমাধান করে এক্সের মান পাইছে 200 আর ওয়াইয়ের মান পাইছে 400। এক্সের মান 200 মানে খাতা কয়টা লাগবে? 200টি। আর ওয়াইয়ের মান হলো 400, তার মানে কলম কয়টা লাগবে? 400টি। আমরা একটা সমাধানটা দেখি, হ্যাঁ? যারা করতে পারছে তো করছে, একটু সমাধানটা আমরা দেখি, ঠিক আছে? তবে একটু দেখো সবাই। দেখো এখানে ওয়াইয়ের মান 1 নঙ্গে বসিয়ে পাই আমরা। ওয়াইয়ের একটা মান ছিল না? দেখো তো এখানে 2 নঙ্গে ওয়াইয়ের মানটা কত? 2x, ওয়াই ইকুয়াল 2x। তাহলে এখানে ওয়াইয়ের একটা মান আছে না? এই ওয়াইয়ের মানটা আমরা 1 নঙ্গে বসাই দিব। বুঝতে পেরেছ? তাহলে দেখো আমি লিখলাম এখানে কি ওয়াইয়ের মান 1 নঙ্গে বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে আমি যদি দেখো আমি 1 নং সমীকরণটা লিখলাম। কি লিখলাম? 1 নং সমীকরণটা লিখলাম। এরপর আমি ওয়াইয়ের পরিবর্তে কি বসাবো? ওয়াইয়ের মান কত ছিল? ওয়াইয়ের মান 2x। দেখো আমি এখানে ওয়াইয়ের পরিবর্তে 2x লিখে দিব। দেখো এখানে ওয়াই ছিল না? তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমি কি লিখলাম? আর সবই তো ঠিক আছে, জাস্ট ওয়াই পরিবর্তে আমি 2x লিখলাম, কারণ আমরা 2 নং থেকে জানি যে ওয়াই ইকুয়াল 2x। তাহলে এখানে আমরা সবাই জানি 5 এবং 2 গুণ হবে। গুণ হলে কত হবে? 10x হবে। দেখো আমি 5 এবং 2 গুণ করে কি লিখলাম? 10x লিখলাম। এবং সবাই তোমরা এটাও জানো যে 50x প্লাস 10x কত হবে? 60। এটা আমি 60x লিখে দিলাম। এরপর তোমরা এটা জানো যে এখানে এটা গুণ অবস্থা থেকে ভাগ হয়ে আসবে। তাহলে ভাগ করলে 12,000কে 60 দিয়ে ভাগ করলে হবে 200। দেখো আমরা x এর মান পেয়ে গেলাম 200। তাহলে x এর মান যেহেতু 200 পেয়ে গেলাম, তাহলে আমরা কি বলতে পারি? একটু নিয়ে বলো তো একজনে, কি বলতে পারে? হ্যাঁ, যেহেতু x এর মান 200 পেলাম, তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু x হলো কাগজের সংখ্যা, হ্যাঁ, সেহেতু কাগজের সংখ্যা দ্বিগুণ হবে কলমের সংখ্যা। কাগজের সংখ্যা যদি 200 হয়, কলমের সংখ্যা হবে 400। তাহলে আমি কলমের সংখ্যা জিজ্ঞেস করি, মানে x দ্বারা আমরা কি বুঝলাম? খাতার সংখ্যা 200, এটা বুঝতে পারলাম, তাই না? আমরা তো এখন ওয়াইয়ের মান বের করি নাই। অথবা আমরা এটাও বুঝে ফেলছি যে যেহেতু খাতার সংখ্যা 200 হবে, কলমের দাম কত হবে? 400 হবে, সেটাও আমরা বুঝে গেছি। তারপর আমরা একটা সমীকরণ সমাধানটা করি। গুড, বসো। তাহলে খাতার সংখ্যা কত?
বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এবার আসো আমরা এক্সের মান কত পেলাম, এটা আমরা নিয়ে এই এক্সের মানটা নিয়ে আমরা 2 নঙ্গে বসাই দিব। হ্যাঁ, তাহলে আমরা 2 নংটা লিখলাম, দেখে দেখো আমি 2 নং সমীকরণটা লিখলাম। লেখার পরে দেখো আমি এখানে এক্সের মান কত বসাই দিলাম, দেখো 200 বসাই দিলাম। ঠিক আছে, এই যে এক্সের মান 200 বসাই দিলাম। তাহলে 200 আর 2 গুণ করলে কত হয়? 400। তাহলে ওয়ার মান কত পেলাম? তাহলে আমরা কি বলতে পারি? কলমের সংখ্যা 400টি। তাহলে আপনার খাতা লাগবে হলো 200টি, কলম লাগবে 400টি। এখন আমরা ওই যে আমার যে ভাই, পরিচিত ভাই, ওনাকে ফোন করে বলতে পারি নাকি যে খাতা লাগবে 200টি, কলম লাগবে 4টি। এখন শুনো, ও যেহেতু ব্যবসা করে, উনি তো এত বোকা না, উনি কিন্তু আবার হিসাব করে দেখবে যে যেহেতু এটা স্যারে হিসাব করে দেয়, মানে স্যারের শিক্ষার্থীরা হিসাব করে দিচ্ছে, তাহলে আমি একটু আবার চেক করে দেখবো এটা। উনি চেক করে দেখবে যে হিসাবটা ঠিক আছে কিনা। কীভাবে চেক করবে দেখো, উনি চিন্তা করবে, উনি চিন্তা করবে এখানে খাতা সংখ্যা কয়টা? 200। তাহলে খাতার দাম কত পড়বে? যেহেতু একটা খাতার দাম 50 টাকা, তাহলে 200 খাতার দাম পড়বে 200 গুণ 50, তাহলে কত আসতেছে? 10,000। উনি কিন্তু হিসাব করে দেখবে যে খাতার দাম কত আসতেছে। তো দেখবে যে যেহেতু 200 খাতা, তার মানে 200 সাথে 50 গুণ করলে কত হয়? 10,000। তাহলে উনি চিন্তা হলো খাতার দাম আসতেছে 10,000 টাকা। এবার চিন্তা হলো কলমের দাম কত আসে, তাহলে কলম হলো 400টা, 5 দ্বিগুণ, যেহেতু একটা কলমের দাম 5 টাকা, তাহলে আমরা 400কে 5 দ্বিগুণ করলে হয়তো কত? 2,000 টাকা। আবার আমার এটা ভুল আসছে, এটা না 20,000 হয়ে গেছে, যাক এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তাহলে 10,000 আর 2,000 যোগ করলে কত হবে? 12,000 টাকা হবে। বুঝতে পেরেছো? তাহলে উনি দেখবো যে না, তাও তো হিসাব ঠিক আছে, আমি যেহেতু 12,000 টাকা জিনিস কিনবো, 12,000 টাকাই হয়েছে। আর যেহেতু ডাবল কিনবো, তার মানে খাতাও যা আছে কলমও কি, তাহলে তো উনি বলবেন যে না, হিসাবটা তাহলে ঠিক আছে। তাহলে সবাইকে বুঝতে পেরেছি হিসাবটা? আচ্ছা, তাহলে আমরা আশা করি যে আমরা এরকম বাস্তব ক্ষেত্রেও আমরা কি করতে পারবো? সমীকরণ ব্যবহার করতে পারবো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? নাই? ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করে দিই। হ্যাঁ, ক্লাসটা সবাই একটা হাততালি দাও।